गुड मर्निंग। आशा करी तुम्हारा भालो आछो, आमिও ভালো আছি। এই সবজিগুলো নিয়ে আসলো একটু আগেই। পটলের পোস্ত বানাবো, তাই পটলগুলোকে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, মানে একটু একটু খোসা রেখেছি, বেশিরভাগটাই ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে ধোয়া অ্যাকচুয়ালি আগেই ছিল, তারপরে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। সরষের তেল গরম করে এটার মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পটলটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পোস্তর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দু এক দানা জিরে দিয়ে ওটাকে পোস্তটাকে বেটে নেব। পটলগুলো নরম হয়ে গেলে এই পোস্ত বাটাটা ওই মিক্সিটাও জল দিয়ে ধুয়ে ভালো করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এই দেখো একটু চিনি দেব, একটু হিং দেব আর একটুখানি কাঁচা তেল দেব। হিংটা আগেও দেওয়া যেত, আমি ভুলে গেছিলাম। পটলের পোস্ত আর মুসুরের ডালটা পেঁয়াজ আর রসুন দিয়ে বানিয়ে নিয়েছি। রসুনটা জলে ভিজিয়ে রাখলে ছাড়াতে অনেক সুবিধে হয়। আজ কাঞ্চন আমার বোন আসবে, আমার পিস্তত বোন, তো সেই জন্য এই রান্নাবান্নাগুলো একটু করছি আর কি। চিকেন রান্না করব, তার জন্য সর্ষের তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে দেব চিনিটা একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে দেব গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। গরম মশলাটা সবসময় একটু সামান্য থেতো করে দিলে তাহলে ফেটে উঠবে না। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব আর মশলাটা আলাদা করে বানিয়ে নিচ্ছি। রসুন আর টমেটো এটার মধ্যে দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ছিল, ধনে গুঁড়ো আর চিকেন মশলা পাউডার, হলুদ, আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এই মশলাগুলো একসাথে মিক্স করে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব। এরপরে ওটাকে একটু কষিয়ে নেব। ওটা যখন একটু কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব চিকেনটার মধ্যে আজকে আমি একটু টমেটো সস দিয়ে মেখে রেখেছিলাম, একটু টেস্ট করার জন্য, যে সস দিয়ে তো আমি কোনোদিন রান্না করি না, দেখি কেমন হয়। তারপরে এটা যখন জল বেরিয়ে গেল, জল মরে গেল, তারপরে ওটার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আগেই ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এরপরে আলুগুলো দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করেই এটার মধ্যে গরম জল দিয়ে দেব। এই জায়গার ভিডিওটা আমি করতে ভুলে গেছি, তো এই আর কি, রান্না হওয়ার পর চিকেনটা এরম দেখতে হয়েছে। এই যে অসম্ভব গরম, এর মধ্যেই আমরা দুজনে, কাঞ্চন আর আমি, লুচিটা বানিয়ে নিচ্ছি। লুচি, আলু ভাজা, চিকেন, আমরস আর সিমাইয়ের পায়েস। ছবিটা কি বাজে তুলেছি দেখো, কিন্তু এই ছাড়া আর কোনো ছবি নেই, তাই এটাই দিয়ে দিলাম। কাঞ্চনরা চলে গেল আর আমি ব্যাক টু স্কোয়ার ওয়ান। এই যে জিনিসপত্র কত যে এদিক সেদিক, এগুলোকেই জাস্ট ঠিক করে রাখার প্ল্যান করছি। একটা গণেশজির লাইটওয়ালা ফটো ছিল, সেই কাঁচটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে, কিন্তু ফটোটা বাঁচাতে পেরেছি। আপাতত পুরনো ঠাকুরের তাকই পরিষ্কার করে রেখে নিলাম আর ঠাকুরের জিনিসগুলো এই দিকটাতে রেখে দিলাম। এগুলো আরও ভালো করে গোছাতে হবে, এখনকার মতো তো থাক। এর থেকে ভালো কার্পেটের ব্যবস্থা আমি আর করতে পারিনি। এগুলো সব নানা রকমের ব্যাগ, মানে কিছুই দেখাচ্ছে না, এর থেকে যে কত বেশি আছে সে আর বোঝানোর মতো আমার ক্ষমতা নেই। আর বাড়ির তো এই অবস্থা। সুটকেসের মধ্যে আমার ডিফারেন্ট সময়ে যাওয়া আসার যে জামা কাপড় ছিল সেগুলো সব এক জায়গাতে করেছি। মনটা খুব খারাপ আছে, অনেক রকমের টেনশন চলছে মাথার মধ্যে, অনেক রকমের। এই যে বিমান দুর্ঘটনাটা হলো, এটা কোথাও গিয়ে নিয়ে একটা রিমাইন্ডার আরও ভালো করে, যে নাথিং ইজ পার্মানেন্ট। জীবনে কিছু হতে পারে, কখনো হতে পারে। যাদের জীবনে এটা হলো আমরা তো তাদের চিনি না, এটা একটা এমন ঘটনা যে একদম ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয় পুরো। কাজ তো করছি, কেন কি ঘরটাকে তো
তোমরা তো দেখেইছো আমার ঘরটার কি অবস্থা হয়ে আছে। তো এই যেহেতু জানলা টানলাগুলো করে দিয়ে গেছে, একটা ওয়ার্ডরোবও হয়ে গেল, আলমিরাগুলো নিজের নিজের জায়গাতে পৌঁছে গেছে, যেমনভাবেই থাক আছে তো এখন। তো সেই জন্যে যত প্যাকেট আর এত ব্যাগের মধ্যে জিনিসপত্র ছিল সেগুলোকেই অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। আসলে যাদের আমরা চিনি না, জানি না, তাদের যখন এরকম একটা কিছু শুনি তখন সেটা একটা খবর, কিন্তু ওটা কিছুক্ষণ পর তোমার মাথার মধ্যে না, ইট ক্যান বি এনিওয়ান। জীবনের কোনো দাম নেই, জীবনের কোনো দাম নেই। এই যে এত জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে আমি রেখেছি, আমার জীবনের একটা বিরাট বড় সমস্যা কি জানো তো, আমার জিনিসগুলো, এত জিনিস জমা করেছি, তা ফার্নিচার বলো, কাপড় জামা বলো, আর অন্য ইউটেন্সিলস বলো, এত জিনিস জমা করেছি না জীবনে, আমার ওইগুলো অ্যারেঞ্জ করাটা আমার জীবনের একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আজকের ডেটে এসে আশ্চর্য কি জানো, ওই জিনিসগুলো আমার সেরকম কিছু দরকারও হয় না। কেন কি, কোথায় প্যাক হয়ে পড়ে আছে, আমি তো ওগুলো খুলেও দেখি না কি আছে, কিন্তু যখন খুলছি তখন মনে হচ্ছে ফেলে দেব। দেখো, কোনো একদিনই সব কিছু ফেলে চলে যেতে হবে, তাই না? কি আশ্চর্য, একটা মোহ মায়ার মধ্যে জড়িয়ে থাকা শুধু, এই তো জীবন। আমি এফবিতে, ফেসবুকে একটা রিল শেয়ার করেছিলাম, তাতে যখন আমি লিখছি তখন কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। তো যখন আমি লিখছি তখন আমি এটাই লিখলাম যে কাল কি হবে সে তো আমরা কেউ জানি না। পরে দেখলাম যে কীরকমভাবে রেজোনেট করছে আজকের এই ঘটনাটার সাথে। আজকের তো নয়, এটা কালকের ঘটনা। আসলে কাল কাঞ্চন এসেছিল, তো তার কিছুটা পোর্শন তোমাদের সাথে অ্যাড করে দিলাম, যেটুকু ভিডিও করেছিলাম। কালকেও বেশি ভিডিও করা হয়নি, যেহেতু আসবে তো আমি একটু রান্নাতেও ব্যস্ত ছিলাম। আর ওই আর কি, কেউ আসলে তখন গল্প টল্পতেই সময় চলে যায়, মনেই থাকে না যে ভিডিও করার কথা আছে। পরেও যখন চলে গেল তখন আমি বললাম যে দেখ, তুই এসছিলি, আমার তোর সাথে ভিডিওই করা হলো না। এই জামা কাপড়ের যতগুলো শাড়ি টাড়ি আছে, শাড়িগুলো সব ঢুকিয়ে দেবো ইয়ের মধ্যে, আলমিরাতে। আশা করছি জায়গা হয়ে যাবে। এখনও ওয়ার্ডরোবে শাড়ি রাখতে শুরু করিনি, আমি আলমিরাতেই শাড়িগুলো রাখি। আর দেখি আর কি করা যায়। যতই পরিষ্কার করছি আবার সেই জায়গাগুলো মনে হচ্ছে আরও কিছু চলে এলো ওখানে, একটা বই, নয়তো একটা প্যাকেট, নয়তো একটা রিমোট, নয়তো আরও কিছু। এখন সময় লাগবে এটাকে একদম সেটেল করে নিতে। আসলে মন থেকে খুব একটা করতেও পারছি না, কেন কি দেখো রং টং তো হয়নি এখন, এগুলো আবার পেন্টিং যখন হবে তখন এগুলো আবার সমস্ত কিছুই আবার আন্ডু হবে। তো এই করেই আমার এত 2 বছর ধরে আমি কিছুই করিনি। ঠাকুরের সিংহাসনে একটা অর্ডার দিতে হবে, সেটা এখনও দিইনি, কিন্তু ওই একটা তো পুরনো আছে, সেটাকেও তাহলে বাতিল করতে হয় আর কি। আর বাতিল করতে ইচ্ছে করে না, কিন্তু ওটা ভাবছি একটা নতুন একটু বড় সাইজের করাবো, সেই জন্য এটাকে বাতিল করতেই হবে। আর এই সব টুকটাক করে কাজ করছি, তাতে কিছুটা সুবিধে আছে যে ভাবনা চিন্তা করার সময় হচ্ছে, আর অসুবিধে হচ্ছে যে কাজটা কিছুতেই শেষ হচ্ছে না। এখন অনেকটা রাত হয়ে গেছে, 10:30 প্রায় বাজে। তো এখন খাবারটা খেয়ে নেবো আগে, খিদেও পাচ্ছে একটু, আর খেয়ে নিই। রাত পর্যন্ত এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি, তবুও কোথাও কোনো একটা ব্যাগ পড়ে আছে। আমার ব্লগিং যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।